Wish you all a very good day, my dear students. Hope you all are good. Today I am going to describe a poem named Composed upon Westminster Bridge, wrote by William Wordsworth for my class 11 students. প্রথমে আমরা অল্প কিছু কথা জেনে নেব ব্যাপারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন। বাল্য বয়সেই তিনি তার পিতামাতাকে হারান, তবে বোন ডরোথিকে সবসময় তিনি পাশে পেয়েছিলেন। 1798 খ্রিস্টাব্দে তিনি স্যামুয়েল টেলর কোলব্রিচের সঙ্গে মিলিত অবস্থায় লিরিক্যাল ব্যালাড সৃষ্টি করেন। ইংরেজি সাহিত্যে তার জন্মের পর থেকেই সময়গুলোকে আস্তে আস্তে করে রোমান্টিক যুগের পিরিয়ডে আনা হয়েছিল। তার মন সবসময় ভ্রমণ পিপাসু হয়ে থাকতো, অর্থাৎ তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন। 1843 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের পোয়েট লরিয়েট হয়েছিলেন। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল দ্য প্রিলিউড, সনেট অন দ্য রিভার ডোরেন, এটসেট্রা। আমরা আজকের যে পাঠ্যটা পড়তে যাচ্ছি, অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটি ইটালিয়ান সনেট। এখানে আমরা দুটো প্যারার বর্ণনা পাবো, একটি অক্টেভ যেটি 8 লাইনের এবং একটি সেস্টেট যেটি 6 লাইনের। প্রথম 8 লাইনে আমরা দেখতে পাবো শহরের বর্ণনার ব্যাপারগুলো, এবং পরের 6 লাইনে দেখতে পাবো কবি মনে এই দৃশ্যের প্রভাব কেমন পড়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার বলা হতো এবং তিনি রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি হিসাবেও পরিচিত। আমরা আজকের যে পাঠ্য কবিতাটা পড়তে যাচ্ছি, ওটা যদি রাইম স্কিম দেখতে যাই, তাহলে দেখতে পাবো অক্টেভ পার্টে এবিবিএ, এবিবিএ এবং সেস্টেট পার্টে দেখতে পাবো সিডি, সিডি, সিডি। এইভাবে করে ভাগ করা আছে রাইম স্কিমগুলো। তো এই সমস্ত তথ্যের বর্ণনা তোমরা যখন আরেকটু বড় হবে, কেউ যদি ইংলিশ অনার্স নিয়ে পড়বে, তাহলে জানতে পারবে লিরিক্যাল ব্যালাড কি, সনেটের পার্টটা আরও ভালো করে জানতে পারবে, রাইম স্কিমগুলো বুঝতে পারবে। তো আমরা কবির ব্যাপারে অনেক তথ্য জানলাম, আর একটু জেনে নেওয়া ভালো যে তিনি 1850 সালে মারা গিয়েছিলেন। কবির ব্যাপারে অনেক তথ্য জানার পর আমরা চলে যাব কবিতার পূর্বকথনের আলোচনায়। আমরা বইয়ে দেখতে পেয়েছি, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ে 1802 সালের 3 তারিখ সেপ্টেম্বর এই কবিতার রচনাকাল। কিন্তু এটা নিয়ে আবার মতান্তর আছে। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক বইয়ে 1802 সালের 31 তারিখ জুলাই এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। তো আমরা আমাদের পাঠ্য বইয়ে যে রচনাকালটা আছে সেটাই ধরে নেব, অর্থাৎ 1802 সালের 3 তারিখ সেপ্টেম্বর। এই যে কবিতার বর্ণনা পাচ্ছি আমরা, এখানে যে নামটা পাচ্ছি ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা ইংল্যান্ডের লন্ডনে টেমস নদীর উপর নির্মিত একটি সেতু। কবি ফ্রান্সে যাওয়ার পথে, অর্থাৎ যখন তিনি ফ্রান্সে যাচ্ছিলেন, সেই সময়ে লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে সকালবেলা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে স্নাত লন্ডন নগরীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এই সৌন্দর্য উপভোগ করতে করতে তিনি তার ঘোড়ার গাড়িটিকে ব্রিজের উপরে থামিয়ে কবিতাটি লিখেন। এই যাত্রায় কবির সঙ্গতা দিয়েছিলেন তার বোন ডরোথি। আমরা গোটা কবিতায় কবির বর্ণনার মধ্যে দিয়ে লন্ডন নগরীর সৌন্দর্য উপভোগ করতে পাবো, যা কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে উপভোগ করেছিলেন। তাহলে আমি শুরু করছি আমাদের আজকের কবিতার বর্ণনা। কবিতার বর্ণনার সাথে আমরা পরবর্তীতে আরও কিছু জানব, সারসংক্ষেপ, নামকরণ, রসাগ্রহী আলোচনা, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো নামকরণের ব্যাপারটা যদি দেখতে চাই, আগে একটু কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো আমরা যেটুকু জানলাম পূর্বকথন দিয়ে যে কবিতাটা কেমন করে লিখা, কোন প্ল্যাটফর্ম থেকে লিখা, তো সেখান থেকে বুঝতে পারলাম যে কবিতাটা কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকেই লিখেছিলেন লন্ডন নগরের সৌন্দর্যকে দেখার পর সকালবেলা। তো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে লিখা। তো এইটুকুতে আমরা কিন্তু বুঝতে পারছি যে নামকরণটা সম্পূর্ণরূপ সার্থক। তো পরবর্তী বর্ণনায় আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে আমি শুরু করছি আজকের কবিতা। তো কবিতা বর্ণনা করার আগে প্রথমে আমরা একবার কবিতাটাকে পাঠ করে দেখে নেব। Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty,
This city now doth like a garment wear, the beauty of the morning, silent, bare, ships, towers, domes, theatres, and temples lie. Open unto the sky, open unto the field and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Never saw I, never I felt a calm so deep. The river glided at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all the mighty heart is lying still. এই ছিল আমাদের কবিতা পাঠ। তো কবিতা পাঠের মধ্যে দিয়ে এবার আমরা চলে যাব কবিতার বর্ণনায়। আমরা জানতে পারলাম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন পোয়েট অফ নেচার হিসাবে বিখ্যাত। তো পোয়েট অফ নেচার, তার নামকরণের এই নামটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে তিনি সাধারণত তাহলে কি লিখবেন? প্রকৃতির বর্ণনা নিয়ে কবিতা লিখবেন, গুণগান করবেন প্রকৃতির। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে কবি একটা শহরের বর্ণনা করছেন, লন্ডন সিটির বর্ণনা করছেন তিনি এখানে। তো আমি শুরু করছি। প্রথমে আমি বিভিন্ন ব্যাখ্যার মধ্যে দিয়ে লাইনগুলোকে বোঝাবো তোমাদেরকে, তারপর আমি চলে যাব যে সরাসরি লাইনের মানেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? তো কি বলছে দেখে নেওয়া যাক। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তো কবি যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে লন্ডন নগরীর সৌন্দর্যতা দেখছেন, তখন তিনি বলছেন যে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না। তাহলে অনেক বড় একটা স্টেটমেন্ট বলে দিচ্ছেন যে পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস এটাই, এইভাবে বোঝাতে চাইছে। তাই তিনি বলছেন যে পৃথিবীতে এর থেকে সুন্দরতম দৃশ্য আর হয় না, সুন্দর দৃশ্য আর হয় না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তাহলে এই দৃশ্যটা দেখার পর তিনি আবার মন্তব্য করছেন যে যে এমন একটা মোহময় দৃশ্য দেখেও না দেখার ভান করে চলে যাবে, তার সৌন্দর্য দেখার চোখ নেই। তাহলে সৌন্দর্য দেখার মতো তার কোনো চোখ নেই, অর্থাৎ সে একটা বোরিং লোক। যে যার সোলটা ডাল হয়ে গেছে সে অবশ্যই বোরিং হবে, হৃদয়টা যার অলস হয়ে গেছে তাহলে বোরিং লোক হবেই। তো কবি তাই বলছেন যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে নান্দনিক বোধহীন সেই যে এই সৌন্দর্যকে সাইড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যে এই যে সৌন্দর্যটা বলছে এটাকে একদম মনোমুগ্ধকর বলছে, মর্মস্পর্শী বলছে, যে এর কোনো নান্দনিক বোধ নেই, এটি একদম মর্মে স্পর্শ করছে আমাদের। The city now doth like a garment wear the beauty of the morning. তাহলে কি করেছে? শহরটা যেন মনে হয় বস্ত্র পরিধান করেছে, এই ব্যাপারটা বলছে। তো কেমন বস্ত্র, কিসের বস্ত্র? সকালের বস্ত্র পরিধান করেছে সকালটা। তো এখানে কিন্তু সিটিকে পার্সনিফিকেশন করা হচ্ছে, পার্সনিফাই করা হচ্ছে। পার্সনিফাই কোনটা? কোনো নির্জীব বস্তুকে যখন মানুষের সাথে তুলনা করা হয়, অর্থাৎ নির্জীব বস্তুকে শহরকে পোশাক পরিয়ে দিচ্ছে। তাহলে মানুষ পোশাক পরে, আমরা পোশাক পরি সাধারণত একই রকম, তাই এখানে পার্সনিফিকেশন করা হচ্ছে। লন্ডন শহরের সকালের যে সৌন্দর্য সেটা দেখে মনে হচ্ছে পুরো সকালটা সৌন্দর্যকে পড়ে আছে। তাহলে সকালটা, লন্ডন শহরটা সকালের সৌন্দর্য, এই ব্যাপারটাই বলতে চাইছে যে সকালটা হলো একটা গার্মেন্ট এবং সিটিটা সেই সকালটাকে পরিধান করেছে, পরে আছে। তাই বলছে দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে শহরটা পরিধান করেছে একটা বস্ত্র, কোন পোশাকটা? যে বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটাকে শহরটা পরিধান করেছে। সাইলেন্ট অ্যান্ড বেয়ার, তাহলে নীরব বলছে, আবার অনাবৃত্ত বলছে, নিশ্চুপ বলছে সেই সৌন্দর্যটাকে। তাহলে সাইলেন্ট যে টার্মটা ব্যবহার করছে, যেহেতু সকালবেলা, তো শহরটা নিশ্চুপ থাকার কথা, কোনো যানবাহন চলাচল বা কোনো কিছু শুরু হয়নি, তাই সাইলেন্ট বলছে। আর বেয়ার কেন বলছে, বিশুদ্ধ কেন বলছে? বিকজ দ্য লন্ডন সিটি ইজ আনটাচড, নোবডি অ্যাবল টু টাচ দ্য সিটি অ্যাট মর্নিং। সকালবেলা কেউ লন্ডন শহরটাকে স্পর্শ করতে পারেনি, তাই এটাকে বিশুদ্ধ বলা হচ্ছে, বেয়ার বলা হচ্ছে, অনাবৃত্ত বলা হচ্ছে। হয়েছে? Ships, towers, domes, theatres, and temples lie open unto the field and to the sky. তাহলে বলছে যে শিপস, টাওয়ার্স, ডোমস, এগুলো বিভিন্ন জিনিসের কথা বলছে। এগুলো ম্যান মেড জিনিস, তাই তো? যে মনুষ্য সৃষ্টি বা মনুষ্য সৃষ্টির জিনিস হচ্ছে এই শিপস, জাহাজ, টাওয়ার, উঁচু উঁচু চূড়া বা যা যা বর্ণনা পাচ্ছি আমরা, এগুলো কে সৃষ্টি করবে? চূড়া, জাহাজ, গম্বুজ, এগুলো সব মনুষ্য সৃষ্টির জিনিস। তাই বলছে যে ম্যানমেড এই জিনিসগুলো যেন লন্ডন শহরের সৌন্দর্যের সাথে মিশে আছে।
নেচারের সাথে মিশে আছে, কবি এই ব্যাপারটাকে এখানে দেখাচ্ছেন। কি যে জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ আর মন্দির, দিগন্ত বিস্তৃত এই ক্ষেত, সমস্ত ব্যাপারকে বলছে যে কি হয়েছে, ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ড, দিগন্ত বিস্তৃত এই ক্ষেত, খোলা মাঠ, অ্যান্ড টু দ্য স্কাই, এবং উপরের নীল আকাশ মিলেমিশে একাকার। তাহলে কারা কারা মিলেমিশে গেল? আমরা দেখতে পেলাম যে ships, towers, domes, theaters and temples lie open unto the fields and to the sky. নীরব অনাবৃত্ত যে বর্ণনাগুলো পেলাম আমরা, যে জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ আর মন্দির, দিগন্ত বিস্তৃত এই ক্ষেত, উপরের নীল আকাশ, সবকিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে, এই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বলছে all bright and glittering in the smokeless air। তাহলে সেপ্টেম্বর মাসের বর্ণনা যদি আমরা লন্ডন সিটির দেখতে যাই, তাহলে জানতে পারবো যে সকাল হয় 6টার দিকে। তো এই যে ম্যানমেড জিনিসগুলো আমরা আগে বর্ণনা পেলাম, সেই জিনিসগুলোতে এখনো আলো বন্ধ হয়নি, সেগুলো জ্বলজ্বল করছে, মানে রাতের পর ভোর আসে, তো সেই সকালের বর্ণনাটা করছেন কবি। তো সেই সময় আলো এখনো বন্ধ হয়নি, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। তাহলে ব্রাইট কেন আমরা বুঝতে পারলাম, যে যেহেতু ভোরবেলা এখনো আলোগুলো বন্ধ হয়নি শহরের, জ্বলে যাচ্ছে, জলজল করছে তাই। এবার স্মোকলেস এয়ার যে টার্মটা ব্যবহার করছে, সেটার মানে দেখো আগে যে সকালবেলা যান্ত্রিকতার ব্যবহার শুরু হয় না, কম শুরু হয়, আমরা জানি এই ব্যাপারগুলো, ওখানেও শুরু হয়নি। দিন হলে এয়ারটা অর্থাৎ বাতাসটা স্মোকে ভরে যাবে, তাই তো, কিন্তু সকালে দৈনন্দিন জীবনযাত্রা শুরু হয়নি, তাই বাতাসটা স্মোকলেস। ঠিক আছে, তো কি বোঝালো মানেটা? আমরা কেন স্মোকলেস জানতে পেলাম, কেন ব্রাইট জানতে পেলাম? তো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সবকিছু ঝলমলে এবং ধোঁয়াহীন বহতা বাতাস, অর্থাৎ বাতাসটা যে বইছে সেটা ধোঁয়াহীন এবং সবকিছু ঝলমলে চকচক করছে, এই ব্যাপারগুলো বোঝাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। তাহলে আমি সূর্যটাকে কখনো এত সুন্দর উঠতে দেখিনি। দিনের যে প্রথম সূর্যোদয় হচ্ছে, কবি এটাকে প্রথমবার উপলব্ধি করছেন হয়তো, বা কবি প্রথমবার এত সুন্দরভাবে উঠতে দেখছেন, তাই তিনি বলছেন যে আমি সূর্যটাকে কখনো এত সুন্দরভাবে উঠতে দেখিনি। সূর্য উঠছে এবং কি দেখতে পাওয়া যাচ্ছে, উপত্যকা, পাহাড়, পর্বত, এগুলোর উপরে সূর্যের আলোটা পড়ছে, অর্থাৎ লন্ডন শহরটা জেগে উঠছে একটু একটু করে। এই ব্যাপারটাকে কবি এখানে বোঝাচ্ছেন কিসের মধ্যে দিয়ে? তিনি বলছেন ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম দ্যুতিতে, প্রথম সূর্যের আলোতে, দ্য ভ্যালি, রক অর হিল, কি যে সুন্দরভাবে ওই উপত্যকা, পাহাড়, পর্বত, এই সমস্ত ব্যাপারকে দেখতে পাওয়া যাচ্ছে। তার আগের লাইনে তিনি বলেছেন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, আমি সূর্যকে এত সুন্দরভাবে কখনো উঠতে দেখিনি। তাহলে সূর্যকে উঠতে দেখেনি, এবার সূর্য যখন উঠছে তখন তিনি শহরটাকে জাগিয়ে তুলছেন একটু একটু করে, এই ব্যাপারটার বর্ণনায় তিনি এখানে করতে চেয়েছেন। হয়েছে? তারপর দেখো বলছে নেভার শ আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। তাহলে আমি এমন সূর্যোদয় কখনো দেখিনি, এত আলো কখনো অনুভব করেনি এই গভীর নীরবতার মধ্যে দিয়ে। তো নেভার শ আই, আমি কখনো দেখিনি, নেভার আই ফেল্ট, আমি কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ, এত নীরবতা, এত গভীর ভাবে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। তাহলে কি হচ্ছে, যে টেমস নদীটা নিজের গতিতে কিন্তু বয়ে যাচ্ছে। রিভার বলতে এখানে টেমস নদীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, টেমস নদীটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে প্লাবিত, আমি আগেই বলেছি তোমাদেরকে। তাহলে টেমস নদীর কথা এখানে বর্ণনা করা হচ্ছে, তাই বলছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। টেমস নদীতে নিজের গতিতে বয়ে চলছে টেমস নদীটা, ঠিক আছে, নিজের গতিতে। তো রিভারকে হিজ বলে কিন্তু পার্সনিফিকেশন করা হচ্ছে এখানে। হ্যাঁ, দেখো বলছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ। তাহলে হিজ কখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু এখানে রিভারকে পার্সনিফাই করা হচ্ছে। তো হিজ বলার কারণটা কি? লন্ডনকে আমরা টেমস নদীকে আমরা ওল্ড ফাদার টেমস বলে জেনে থাকি, ঠিক আছে। তাহলে ফাদার মেল টার্ম, তাই এখানে হিজ কথাটা ব্যবহার করা হচ্ছে। টেমস নদীটা সেই সময় থেকে একটি ব্যস্ততম নদী ছিল, অর্থাৎ সেই প্রাচীন যে বর্ণনাটা পাচ্ছি আমরা 1800 সাল, সেই সময় থেকে দিনের শহরের ব্যস্ততা শুরু হলে নদী নিজের গতিতে আর বয়ে চলতে পারতো না, নিজের মতো করে বয়ে চলতে পারতো না। কিন্তু যেহেতু এখন সকাল, শহরের ব্যস্ততা, যান চলাচল এগুলো শুরু হয়নি, তাই কি হয়েছে যে
নদী আপন বেগে বয়ে চলছে। এই ব্যাপারটা বলছে যে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট হুইল, নদী নিজের গতিতে, নিজের মিষ্টি গতিতে, নিজের সুন্দর গতিতে বয়ে চলছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম asleep। কবি এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করেছেন, তাই তো? রিডারদের ভাবতে বাধ্য করছেন লন্ডনের সৌন্দর্যের কথা, যে তিনি ভগবানকেও খেয়াল করছেন লন্ডনের সৌন্দর্য দেখতে দেখতে। এখানে আবার হাউসকে পার্সনিফিকেশন করছে মানুষের সাথে, মানুষের ঘুমের সাথে। তিনি বলছেন ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম asleep, যেন মনে হচ্ছে বাড়িগুলো ঘুমিয়ে আছে। তাহলে বাড়ি ঘুমায় না মানুষ ঘুমায়? তার মানে বাড়িকে মানুষের সাথে এখানে তিনি পার্সনিফাই করছেন। আমি আগেই বললাম পার্সনিফাই কোনটা নির্জীব বস্তুকে জীবের সঙ্গে তুলনা করবে। হে ঈশ্বর, সবগুলো বাড়িকে দেখে মনে হচ্ছে যেন মনে হয় ঘুমিয়ে আছে। তাহলে সকালবেলা কেউ ঘুম থেকে ওঠেনি, চেঁচামেচি শুরু করেনি, তাই কবির মনে হচ্ছে যে বাড়িগুলোই শুয়ে আছে, অর্থাৎ নিশ্চুপ অবস্থা দেখে তিনি এমন মন্তব্য বা এমন উক্তি করছেন। এবার শেষ লাইনটা দেখো কেমন করে গোটা কবিতার ধারণাটাকে আমাদের বদলে দিতে পারে বা কেমন ভাবে বদলে দিচ্ছে। আমরা এতদূর প্রথম 8 লাইনে আমি বললাম যে লন্ডন শহরের বর্ণনা পেলাম, সুন্দর বর্ণনা, এবং পরের আস্তে আস্তে এই 5 লাইন যে বর্ণনা করলাম, আগের 5টা লাইন, তো সেখানে আমরা দেখতে পেলাম যে কবির কাছে কেমন করে এই দৃশ্যটার প্রভাব সৃষ্টি হয়েছিল বা কেমন ছিল প্রভাবটা, এগুলো। এবার শেষ লাইনেও প্রভাব আছে, কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম। বলছে অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কন্ট্রোভার্সিয়াল লাইন কিন্তু এটা, ঠিক আছে? খুব দরকারি লাইন, যে মাইটি হার্ট বলতে লন্ডনকে বোঝানো হচ্ছে স্ট্রং হার্ট। তো কি বলছে? লন্ডন ব্যস্ততম শহর, তাই তো? যে লন্ডনকে মাইটি হার্ট বলা হচ্ছে এখানে, ভালো কথা, তাই না? লন্ডনকে মাইটি হার্ট বলছে, এত সুন্দর একটা টার্ম ব্যবহার করছে, কিন্তু তারপর যে লাইং স্টিল অর্থাৎ মারা যাওয়া, এই শব্দটা যে ব্যবহার করা হচ্ছে, তো এখানে লন্ডন শহরটি কি মৃত? এই ব্যাপারটা কি বোঝাতে চাইছে যে সকাল পেরিয়ে দিন হতে গেলে এই শহরটা মৃত্যু হয়ে যাবে বা মারা যাবে? লাইনটার মানে সোজাসুজি মানে কিন্তু এই ব্যাপারটাই বোঝাচ্ছে, সাথে আমরা আরেক রকম মানে বুঝতে পারি। তাহলে কি পেলাম এখানে? যে অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং মনে হচ্ছে যে সমস্ত লন্ডন শহরটাই মৃত অবস্থায় আছে, অর্থাৎ দিন হলে আবার জেগে উঠবে, সবকিছুই কাজের মতো শুরু হবে, এরকম একটা ব্যাপার। আবার কি বলছে? যে সকালের যে সৌন্দর্যটা দেখছো তোমরা, এটা একটা মিথ্যে সৌন্দর্য, দিন শুরু হওয়ার সাথে সাথে এই সৌন্দর্য আর থাকবে না, অর্থাৎ স্মোকলেস এয়ারে ভরে যাবে এই সৌন্দর্য, চারিদিকে সাইলেন্সার থাকবে না। নদী যে নিজের পথে বয়ে চলছে, সেই নদী নিজের পথে আর বয়ে চলতে পারবে না, তখন নদীকে বহন করে নিয়ে যাবে জাহাজ, নৌকা, এই সমস্ত কিছু। তাহলে কবি দুরকম ভাবে এই টার্মটাকে মানে ব্যবহার করেছেন, তো আমরা নিজের মতো করে ধরে নেব একটা ব্যাপার। তো আমার মনে হয় দ্বিতীয়টা বেশি সুন্দর, সুইটেবল হচ্ছে, যে অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। যে কবি যে এতক্ষণ ধরে সকালের সৌন্দর্যটাকে বর্ণনা করলেন, সৌন্দর্যটাকে, যেন মনে হয় এটা সম্পূর্ণ একটা মিথ্যে সৌন্দর্য লন্ডন নগরীর। হ্যাঁ, সকালবেলায় এই সৌন্দর্যটা অবশ্যই ঠিক, বাট পরবর্তী সময়ে কিন্তু এত সুন্দর দৃশ্য আমরা কখনোই উপলব্ধি করতে পারছি না। দিন যখন হচ্ছে যেন মনে হয় এই সৌন্দর্যটা মূর্ছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কোনো এক জায়গায়। এই বর্ণনাকে কবি এখানে তুলে ধরছেন, ঠিক আছে? যে আসলে আমরা যে বর্ণনাটা পাচ্ছি তা হচ্ছে কিন্তু সম্পূর্ণ সকালের বর্ণনা, দিনের বর্ণনা কিন্তু নয়। দিনের সাথে মিলিয়ে দেখলে এটা একটা মিথ্যে বর্ণনায় পরিণত হবে, তাই না? তো আমরা গোটা কবিতার বর্ণনায় কি দেখতে পাচ্ছি, কি বুঝতে পারছি? যে কবি লন্ডনের দিনকে সুন্দর বলছেন না, তিনি লন্ডনের সকালটাকে সুন্দর বলে উল্লেখ করছেন। এই বর্ণনায় আমরা দেখতে পেলাম গোটা কবিতার মধ্যে দিয়ে। এবার দেখো, আমি লাইন বাই লাইন মানেগুলো বলে দিচ্ছি, প্রত্যেকের বোঝার ক্ষেত্রে অনেক বেশি সুবিধার হবে। এখানে তো আমি পুরো বর্ণনাগুলো করলাম পার্ট পার্ট করে, যদিও এটাই বোঝার জন্য অনেক। তো বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে পৃথিবীর এত সুন্দর দেখাবার আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যেজন এই সুন্দর মনোরম দৃশ্য দেখে নিরুত্তর, সে হচ্ছে আসল বোকা। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি, একটা সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, তাহলে শহরটা পরিধান করেছে সকালের পোশাকটাকে, যেন মনে হয় শহরটা সকালের সৌন্দর্য। সাইলেন্ট বেয়ার, নীরব আছে, অনাবৃত্ত আছে সকালটা। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, তো জাহাজ, দুর্গ, গম্বুজ, নাট্যমঞ্চ, মন্দির, এগুলো সব যেন মনে হয় শায়িত অবস্থায় আছে, অর্থাৎ মানে এগুলো সব শায়িত অবস্থায় আছে, এবং দিগন্ত বিস্তৃত ক্ষেত আর উপরের নীল আকাশ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, তাহলে সবকিছু যেন মনে হচ্ছে যে ঝলমলে এবং ধোঁয়াহীন বাতাস এটাকে বহন করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তাহলে কখনো সূর্য
তো ছড়ায়নি এমন বর্ণছটা প্রভাতের প্রথম বিচ্ছুরণে, অর্থাৎ প্রথম সকালে কখনোই এত সুন্দরভাবে ছড়ায়নি। ভ্যালি, রক অর হিল, এইভাবে করে আমরা কখনোই দেখিনি বা এত সুন্দর লাগেনি পাহাড়, পর্বত বা উপত্যকাকে দেখতে। নেভার শ আই, কখনোই দেখিনি আমি। নেভার ফেল্ট, কখনোই উপভোগ করিনি। এ কাম সো ডিপ, একটা এত সুন্দর নীরবতা। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলছে তার নিজের সুন্দর শব্দের মধ্যে দিয়ে। ডিয়ার গড, হে ভগবান বা হে ঈশ্বর। দ্য ভেরি হাউসেস সিম asleep, সব গৃহকোণ যেন মনে হয় নিস্তব্ধ অবস্থায় আছে, শুয়ে আছে। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং নগরীর প্রকাণ্ড হৃদয়ে না আছে কোনো সাড়া, অর্থাৎ সমস্ত হৃদয় যেন নিশ্চুপ অবস্থায় আছে। এই সমস্ত বর্ণনা, এই বর্ণনায় আমরা দেখতে পেলাম কবিতার মধ্যে দিয়ে। তাহলে কবিতার বর্ণনা আমরা পেলাম, কবিতার বর্ণনাগুলো করলাম। এবার এই ক্ষেত্রে বিভিন্ন রকম নতুন নতুন ওয়ার্ডের সাথে আমাদের পরিচিতি হচ্ছে, তাই তো? যদি এই ওয়ার্ড মিনিংগুলো দেখতে যাই, তাহলে এখানে নতুন নতুন ওয়ার্ড বলতে কি কি পেলাম? ওই নান্দনিক বোধহীন, ডাল কথাটাকে পেলাম। মেজিস্টি বলতে সুন্দর, মহিমা যে ব্যাপারটা সেটা বলছে। গার্মেন্ট অর্থাৎ পোশাককে আমরা জানি। তারপর গ্লিটারিং অর্থাৎ দ্যুতিময়, স্পার্কলিং যেটা সুন্দর আলোর ছটা যেটা বেরিয়ে আসে। স্মোকলেস, ধোঁয়াবিহীন, এই কথাগুলো পেলাম প্রথম 8 লাইনে। এবং পরের 6 লাইনে কি কি পেলাম? স্টিপ অর্থাৎ প্লাবিত হওয়া, ফ্লাড যে কথাটা। স্প্লেন্ডার, ওই একই রকম দ্যুতিময়তা, গ্লিটারিং এর মতোই হয়েছে। তারপর আরো অনেক ওয়ার্ড আছে। লাইং স্টিল অর্থাৎ নিশ্চুপভাবে শুয়ে থাকা, এরকম নতুন নতুন অনেক ওয়ার্ড পেলাম। গ্লাইডেড অর্থাৎ নিজের গতিতে বয়ে চলা। দ্য রিভার ফ্লোজ, যে ব্যাপারগুলো বলে সেই কথাগুলোকে আমরা এখানে দেখতে পেলাম, এই ওয়ার্ডগুলোকে। তাহলে কবিতার বর্ণনা তোমরা পেলে, দুবার আমি কবিতার বর্ণনাটা বুঝিয়ে দিলাম, কবির বর্ণনা করলাম। আশা করি কবিতাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এবার আমি খুব অল্প কথার মধ্যে দিয়ে একটু বলে দিই এর সামারির ব্যাপারটা। বলছে, দ্য পোয়েম ইজ আ সনেট। A sonnet is a short poem of 14 lines, of which the first 8 lines are called octave, which are followed by a turn of thought called the volta, and last 6 lines is called sestet, which offers a new direction in the poem. In this poem, Wordsworth describes a native city of London. The poet is impressed by the beauty of his city in the early morning sunlight. The poet finds the majestic sight to be full of inspiration. The city is fully clothed in the beauty of the morning. The bustle and din of the day had not begun yet. The ships, the towers, and the buildings are glimmering in the sun. The poet finds the unparalleled beauty of the morning spread over valleys, rocks, and hills. It is a superb scene, it is a beautiful scene. The massive pulse of civilization is lying in calm peace. তাহলে এই ছিল আমাদের সাবস্টেন্সের বর্ণনা। সামারি ঠিক নয়, সাবস্টেন্সের বর্ণনাটা আমরা এখানে পেলাম। হয়েছে? তো তোমরাও পাবে তোমাদের পাঠ্য বইয়েই, দেখবে একদম শেষের দিকে প্রতিটা কবিতার এবং প্রতিটা গল্পের সাবস্টেন্স সামারি বর্ণনা করা আছে। সেগুলো দেখবে, অনেক বেশি সুবিধের হবে। তাহলে আমরা গোটা কবিতাটা জানতে পারলাম, গোটা কবিতাটা বুঝতে পারলাম, আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে গেল এই কবিতাটা, এবং শেষে কবি কেমন করে মন্তব্য করলেন সমস্তটার মধ্যে দিয়ে। তো নিশ্চয়ই অনেক বেশি সহজ হয়ে গেছে কবিতা বোঝাটা। যদি তোমরা বুঝতে পেরে থাকো বা বুঝতে যদি সক্ষম হয়ে থাকো, বা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এটাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।